তখন 2008 সাল। আমার মামা একজন ভূতাত্ত্বিক, অর্থাৎ ভূমি পরীক্ষা করাই তার কাজ। এই কাজের জন্য তাকে একবার আসাম যেতে হয়েছিল, আসামের এক পর্বতের পাদদেশে একটি গ্রামে। সেই গ্রামটি বহু বছর পূর্বে দাবানলের আগুনে পুড়ে সেখানকার মাটি অনেকটা শক্ত হয়ে পড়ে। আমার ফাইনাল পরীক্ষা শেষ, অনেক দিনের ইচ্ছে ছিল আসাম ঘুরতে যাবার, কারণ আসাম দেশটা খুব সুন্দর। নভেম্বরের শেষের দিকে মামার সাথে দেখা করার জন্য আসামের জন্য রওনা হলাম। আমার সাথে ছিল মা, বাবা আর আমার ছোট বোন। সর্বপ্রথম আসাম শহরে থেমে সেখান থেকে হজাই শহরের দিকে রওনা হলাম। গাড়ি থেকে নামার পর সেখান থেকে 8 ঘন্টা হাঁটার পর গ্রামটিতে পৌঁছালাম। গ্রামটির ভিতরের আবহাওয়াটা কেমন জানি ভ্যাপসা পচা গন্ধ। গ্রামটির মাঝখানে রয়েছে একটি গির্জা, সেখান থেকে সরু সরু পথ, 2-3 তলা বাড়ি, সব সেখানে। হাঁটতে হাঁটতে খেয়াল করলাম সেখানকার বেশিরভাগ বাড়ির দরজার সামনে মাটির বড় বড় হাঁড়িতে করে পানি রাখা। মামাকে জিজ্ঞাসা করলাম, এই হাঁড়িগুলো কেন রাখা? মামা বললেন, গরমের কারণে অনেক সময় এখানে অগ্নিকাণ্ড দেখা যায়, তাই এগুলো ইমার্জেন্সির জন্য রাখা। মামা যে বাড়িটাতে থাকতেন সেই বাসাটিও 3 তলা, মামা থাকতেন 2 তলায়। পুরো বাড়িতে মাত্র 2টি ইউনিট। ডান পাশের ইউনিটটিতে থাকতেন একটি বৃদ্ধ দম্পতি আর বাম পাশে থাকতেন মামা। মামার বাসায় 2টি রুম, একটি বেডরুম, একটি ড্রয়িং রুম। বেডরুমে 2টি বিছানা আর ড্রয়িং রুমে সোফা। মামার বাসাটা কেমন জানি অন্ধকার, একটি জানালা দিয়েও তেমন কোনো আলো বাতাস আসে না। বেডরুমে বড় বিছানায় শুলো মা বাবা, ছোট বিছানায় শুলো ছোট বোন। আমি আর মামা ড্রয়িং রুমের বিছানা পেতেই সেখানেই শুলাম। আমরা রাতে 1টা-1:30 পর্যন্ত গল্প করলাম। হঠাৎ কি জানি কলিং বেল বাজালো। মামা গিয়ে গেট খুলতেই দেখেন কেউ নেই। মামা বলেন হয়তো বৃদ্ধ লোকটি ভুলে কলিং বেল টিপ দিয়ে ফেলেছেন। মামা এসে আবার আমার পাশে শুয়ে পড়েন। তার ঠিক 8 ঘন্টা পর আবার কলিং বেল বাজে। মামা ঘুমিয়ে পড়েছেন, তাই আমি উঠে যখন আইহোল দিয়ে তাকাই, তখনই আমি বিকট এক চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ি। সকালে জ্ঞান ফিরলে আমি নিজেকে বিছানায় শুয়ে থাকতে দেখি, আর সকালে আমার পাশে বসে আছে মামা। বিস্ময় সহকারে আমাকে জিজ্ঞাসা করেন, কাল রাতে কি হয়েছিল? আমি তখন মামাকে বলি, মামা তুমি যখন ঘুমিয়ে পড়ো তখন কলিং বেল বাজে, এবং আমি উঠে গেট খুলবার জন্য আইহোল দিয়ে যখন তাকাই, তখন আমি দেখি একটি মহিলা যার চেহারাটা খুবই কুৎসিত। তারপরে আমার কিছু মনে নেই। সেদিন সারাক্ষণ মুষলধারে অমৌসুমী বৃষ্টি ছিল। আমার শরীরে তখন ভীষণ জ্বর, আমি ঠিক মতন দাঁড়াতেও পারছিলাম না। সেদিন আমরা ঢাকায় ফেরত আসার চিন্তা করি, কিন্তু বৃষ্টির কারণে ঢাকায় ফেরত আসা সম্ভব হয়নি। সেদিন বড় বিছানায় মা আর ছোট বোন শয়, আর ড্রয়িং রুমে আব্বু লাইট জ্বালিয়ে শয়। আমি আর মামা ছোট বিছানায়। মামা আমাকে বলেন যত যাই হোক আমি যাতে না উঠি, কিছু হলেই যেন মামাকে ডাক দিই। আমি ঘুমানোর পর রাত 2টায় মামা ঘুমিয়ে পড়েন, কিন্তু মামা ঘুমাবার পরেই আমার ঘুমটা ভেঙে যায়। আমি দেখি আব্বুর রুমে লাইট অফ, আর ওই রুমে কেমন যেন নীল আলো দেখা যাচ্ছে। আমার বুঝতে বাকি রইল না যে আমি এখন একটা ঝামেলায় পড়ব। আমি মামাকে ডাক দেওয়ার জন্য মামার গায়ে হাত রাখতেই দেখি মামার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। আমি চোখ বুজে দোয়া পড়তে থাকি। তখনই আমার পায়ে প্রচণ্ড চাপ অনুভব করছি। আমি চোখ খুলতেই দেখি মহিলাটা আমার পায়ে তার হাত দিয়ে ঘোরাচ্ছে। ওই হাতে আগুন। আমার সমস্ত দেহ হতে অনেক বাজে পোড়ার গন্ধ। আমার পশমগুলো পুড়ছিল। আমি চোখ বুজে অজ্ঞান হয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকি। আমি তখন পায়ের আঙুলে ব্যথা অনুভব করি। চোখ খুলতে না চাইলেও চোখ খুলে দেখি মহিলাটা আমার পাটার বুড়ো আঙুল কামড় দিচ্ছে। আমি যন্ত্রণায় চিৎকার করি, কিন্তু চিৎকার শুধু আমিই শুনতে পাচ্ছিলাম। মহিলাটা চেতে আমার বুকের উপরে বসে, তার নখ দিয়ে আঁচড় কাটছিল। আমার শার্ট ছিঁড়ে চামড়া উঠে আসছিল। মহিলাটি আমার মাঝামাঝি তার নখটা ঢুকিয়ে দিল। আমি চোখ বুজে মনে মনে কলেমা পড়তে থাকি। এমন সময় দেখি মা উঠে এসে আমাকে ডাকছে। আমি মাকে দেখে জ্ঞান হারাই।
সকালে আমার সারা শরীরে আঁচড়ের দাগ দেখা যায়, পায়ের আঙুলে কালো হয়ে গেছে। এই অবস্থা দেখে মামা আমাকে গির্জায় নিয়ে যায়। গির্জার ফাদার আমাকে জিজ্ঞাসা করলে আমি তাকে সব খুলে বলি। তিনি আমাকে এক বালতি পানিতে লবণ মিশিয়ে তা দিয়ে গোসল করতে বললেন, আর একটি কাগজ পুড়িয়ে সুতার মতো করে বেঁধে দেন। আমি সেখান থেকে এসে পড়ি। রাস্তায় মামা আমাকে বলেন, অনেক আগের ঘটনা, পার্টিনা নামের অনেক রূপবতী একটি মেয়ে সেখানে বাস করত। মেয়েটির সারা শরীরে বসন্ত রোগ দেখা দেয়। মেয়েটিকে দেখতে তখন খুব কুৎসিত লাগত। মেয়েটা সহ্য করতে না পেরে কালো জাদু করে আর তার রূপ ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করে, এবং তার রূপ ধরে রাখার জন্য প্রতিদিন একটি করে নবজাতককে হত্যা করতে হতো। পরে সেখানকার একজন দরবেশের অভিশাপে সম্পূর্ণ গ্রামটি পুড়ে যায়। মেয়েটিও সেখানে পুড়ে মারা যায়। পরবর্তীতে যখন মানুষ সেখানে বসবাস করতে আবার আসে, তখন ওর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ সেখানে গির্জা তৈরি করে। আর মাঝে মধ্যে ওকে মানুষের ঘরের গোসলখানায় দেখা যেত। তাই তারা বাড়ির বাইরে পানি রেখে দিত যাতে ও ঘরে না আসে। আমি সেখান থেকে ফিরে আসার পর আমার শরীর অনেক অসুস্থ হয়েছিল। আমার শরীরের ক্ষতগুলো সারতে অনেক সময় লাগে, তবে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চাচাতো ভাইয়ের বয়স 7 বছর। যখন আমার চাচাতো ভাই জন্মগ্রহণ করে তখন সে দেখতে অনেক সুন্দর হয়েছিল। বলে রাখা ভালো, ওর মায়ের চেহারাও অনেক সুন্দর ছিল। ছোট ভাইয়ের নাম রাখা হয় পরশ। আমার ছোট ভাই যখন জন্মগ্রহণ করে নাই, তার আগেই ওর মার কিছু সমস্যা হতো। চাচি যখন ওয়াশরুমে যেতেন, তার পিছে পিছে নাকি সাদা কাপড় পরা একজন মহিলা যেত। বলে রাখা ভালো, আমাদের যে ওয়াশরুমটা ছিল সেটা বাসার বাহিরের দিকে পড়ে, আর ওয়াশরুমের পাশেই ছিল একটা বাঁশবাগান। চাচি বলতেন, ওয়াশরুমে তিনি যতবার আসতেন ততবারই নাকি সাদা কাপড় পরা একজন মহিলা তার পিছে পিছে আসতো। এর মাঝে একদিন রাত 2:30 বা 3টার দিকে ওয়াশরুমে আসবার সময় চাচি অনুভব করেন তার ঘাড়ে কেউ একজন হাত রেখেছে। তিনি ভাবছিলেন যে হয়তো এটা চাচা হাত রেখেছে। এরপর চাচি পিছনের দিকে তাকাতেই যা দেখলেন তা কোনোভাবেই বিশ্বাস করার মতো ছিল না। তিনি দেখলেন সাদা কাপড় পরা একজন মহিলা, তার মাথা নেই, গলা আছে, গলা দিয়ে অনর্গল রক্ত পড়ছে। এটা দেখে চাচি অনেক জোরে একটা চিৎকার করে সেন্স হারান। পরের দিন দাদা ও চাচা সব কিছু শুনে একজন হুজুর নিয়ে আসেন। হুজুর দেখে বলল, তোর তো অনেক বড় বিপদ আছে। তাই বলে হুজুর তাকে কিছু তাবিজ দিলেন। তারপর থেকে তিনি সুস্থ। এর প্রায় 4-5 মাস পরে সেই ছোট ভাইটা জন্মগ্রহণ করে। এরপর যখন আমার চাচাতো ভাইয়ের বয়স 1 বছর, তখন হঠাৎ একদিন আমার ছোট ভাই প্রচুর কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে ওকে দেখে মনে হচ্ছিল ওর সারা শরীর লাল হয়ে গেছে। ওকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার কোনো সমস্যা দেখতে পায় না। এরপর থেকেই ও মাঝে মধ্যেই কান্নাকাটি করত। পরে কোনো উপায় না দেখে আমার দাদা হুজুরের কাছে ছোট ভাইকে দেখাতে চান, যে হুজুর ওর মার চিকিৎসা করেছিলেন তার কাছেই। হুজুর আমাদের বাড়িতে আসেন রাত 8টা বাজে। হুজুর দেখলেন যে তার মা যাকে দেখত সেইটা নাকি আমার ছোট ভাইয়ের কাছে এসেছে। হুজুর বললেন, কাল এই বাচ্চাটাকে নিয়ে আসেন, এখন কিছু করে দেওয়া যাবে না, কাল আমি ওকে তাবিজ দেব। তাই বলে তিনি চলে যান। কিন্তু হুজুরটা ওই দিন রাতেই মারা যান। অনেক বয়স হয়েছিল ওনার। হুজুর মারা যাওয়ার 4-5 বছর সব কিছু ঠিক ছিল। বলে রাখতে চাই, আমাদের বাড়ির কাছাকাছি একটা কবরস্থান আছে। আমার ভাইয়ের বয়স যখন 6, একদিন আমার চাচি ওকে ঘুম পাড়িয়ে রান্না করতে যান। তার কিছুক্ষণ পর এসে দেখে সে বিছানায় নেই। তাকে অনেকক্ষণ খোঁজার পর দেখে ও কবরস্থানের পাশে বসে আছে, একটা মহিলার কবরের পাশে। এটা দেখে অবাক হয়ে যায় আমরা সবাই।
তারপর থেকে সে শুধু কবরস্থানে যেতে চায় আর বলে যে আমাকে ডাকছে, আমি যাব। তারপরে তাকে তাবিজ দেওয়া হয়, কিন্তু তাতে কিছুই হয় না। এবার অনেক নাম করা একটা হুজুরকে নিয়ে আসা হয় এবং তিনি এর কারণ উদ্ঘাটন করতে পারেন। হুজুর জিজ্ঞাসা করে, তুমি কি চাও? সে বলে যে আমি এর কাছে থাকতে চাই। হুজুর বললেন, এ তো একটা বাচ্চা, এ কি ক্ষতি করেছে? তখন বলে যে এর মা আমার পরিবারকে মেরে ফেলেছে, আমি একে কোনো দিনও ছাড়ব না। এরপর হুজুর বললেন যে এর মা কেমন করে মারল তোমার পরিবারকে? তখন বললেন যে এর মা সন্ধ্যার দিকে বেলগাছের একটা ডাল কেটে ফেলে, তখনই ডালের ওপর আমার পরিবার ছিল, তাদেরও মেরে ফেলেছে, তাই আমি এদেরকে কোনো দিনও ছাড়ব না। তারপর আসন শেষে হুজুর বলেন যে একে আমি তাবিজ কবজ করে দিচ্ছি, আর এর যতদিন 10 বছর না হবে ততদিন সাবধান রাখতে। এই ছিল ঘটনা। আর একটা কথা, আমার চাচাতো ভাইটার এখনও সমস্যাটা আছে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। কিছু কথা বলবো যে আসলে অতিরিক্ত ভয় অনেক সময় কিন্তু আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি যদি বেশি ভয় পেয়ে নিজেকে বিপদে ফেলতে না চান, তো কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হয়। যেমনটা সন্ধ্যার পরে বা আমরা বলে থাকি যে মাগরিবের সময় পুকুর পাড় বা বাঁশঝাড়, তাল গাছ, বট গাছ, সুপারি গাছের আশেপাশে বা বিশেষ করে বাসার ছাদে একা কখনো যাবেন না, এবং একা গেলেও বাসার ছাদের একদমই পাশে বা কোনায় ঘেঁষে কখনো দাঁড়াবেন না। আপনার পাশে যদি দাঁড়ান, হয়তো বা কোনো একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। হয়তো বা আপনি ভাবছেন যে আশেপাশে তেমন কোনো বাতাস নেই, কিন্তু যখন দুর্ঘটনাটা ঘটে তখন কিন্তু আচমকা একটা ঝড়ের বাতাস হতেই পারে। আর এরকমটা অনেক ঘটনাই ঘটেছে।